আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন সেই নির্বাচনে মুখোমুখি হতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে তাদের মধ্যে শক্ত লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, আর এর আগেই নতুন ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন এবারের নির্বাচনে পরাজিত হলে সামনে আর নির্বাচনে দাঁড়াবেন না। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে ডোনাল্ড ট্রাম্পের জন্য শেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় রবিবার তিনি বলেন, নভেম্বরের নির্বাচনে পরাজিত হলে 2018 সালের ভোটে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার আশা করেন না তিনি। মূলত 78 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প এইবার সহ টানা 3টি জাতীয় নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন এবং গত 8 বছরে দলটিকে ব্যাপকভাবে নতুন আকার দিয়েছেন। সিনক্লেয়ার মিডিয়া গ্রুপের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, আসন্ন নির্বাচনে কমলা হ্যারিসের কাছে হেরে গেলে তিনি আরও একবার ভোটে প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস দিতে পারেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, না, আমি করব না। আমি মনে করি এটাই শেষবার হবে। ট্রাম্প আরও বলেন, আশা করি আমরা এবার সফল হতে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো প্রেসিডেন্ট 2 মেয়াদের বেশি দায়িত্বে থাকতে পারেন না এবং এই কারণে আসন্ন নির্বাচনে ট্রাম্প জিতলে 2028 সালের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না তার। তবে এবার হেরে গেলে আইন অনুযায়ী আবারও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। অবশ্য অতীতে ট্রাম্প খুব কম সময়ে নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনার কথা স্বীকার করেছেন। এর পরিবর্তে প্রায়শই নির্বাচনে জয়ের অঙ্গীকার করে বক্তৃতা এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার মাধ্যমে সমর্থকদের উদ্বুদ্ধ করেছেন। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অনুরা কুমার দিশানায়কে। শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শেষে রবিবার রাতে দেশটির প্রধান নির্বাচন কমিশন এই ঘোষণা দিয়েছে। সোমবার সকালে তিনি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী অনুরা কুমারা দিশানায়কে 42.31% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী বিরোধী দল সঙ্গী জন বালওয়াগার নেতা সাজিদ প্রেমাদাসা পেয়েছেন 32.76% ভোট। মাত্র 17% ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। জনতা বিমুক্তি পেরামুনার প্রধান অনুরা কুমারা দিশানায়কে এবার নির্বাচনে এনপিপি জোটের প্রার্থী ছিলেন। এই জোট এর আগে কখনো শ্রীলঙ্কার বিরোধী দলও ছিল না। দেশটির 225 সদস্যের পার্লামেন্টে এই জোটের আসন ছিল মাত্র 3টি। গণবিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর পর পরিবর্তিত পরিস্থিতিতে জেভিপির জনপ্রিয়তা বাড়তে শুরু করে। সেই গণবিক্ষোভে সক্রিয় ভূমিকা ছিল দলটির। আন্দোলনের পর জেভিপি বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে। সামাজিক ন্যায়বিচার ও দুর্নীতির বিরুদ্ধে দলটির অনড় অবস্থান নাগরিকদের আকৃষ্ট করেছে। দলের সঙ্গে বেড়েছে অনুরা কুমারা দিশানায়কের ব্যক্তিগত জনপ্রিয়তাও। গত শতকের 70 ও 80 দশকে মার্ক্সবাদে অনুপ্রাণিত দুটি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল জেভিপি। পরে অবশ্য সেই বিদ্রোহ ব্যর্থ হলে দলটি সশস্ত্র আন্দোলনের পথ ত্যাগ করে। অনুরা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে শ্রীলঙ্কায় রাজাপাকসে পরিবারের টানা 1.5 দশকের বেশি সময়ের একক আধিপত্যের অবসান ঘটল। 1948 সালে শ্রীলঙ্কার স্বাধীনতার পর থেকে শ্রীলঙ্কা শাসন করছে দুটি প্রভাবশালী রাজনৈতিক দল বা তাদের জোট বা তাদেরই কোনো অংশ। এর মধ্যে একটি রাজাপাকসে পরিবারের নেতৃত্বাধীন দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি। দলটি থেকে একাধিকবার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মাহিন্দা রাজাপাকসে। গণঅভ্যুত্থানের মুখে দেশ ত্যাগের আগে সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন তার ছোট ভাই গোতাবায়া রাজাপাকসে। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন ইসরায়েলি সেনা। অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল হামলায় 2 সেনা নিহতের পাশাপাশি আরও এক সেনা গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। খবরে বলা হয়েছে রবিবার পরপর 2 দফা হামলা চালায় হিজবুল্লাহ। এই হামলার টার্গেট ছিল আল মানারা ও ইফাত সেনাঘাঁটি। নির্ভুল হামলায় অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পাশাপাশি ব্যবহার করা হয়েছে আত্মঘাতী ড্রোন। এদিন আল মার্জ সেনাঘাঁটিতে ইসরায়েলি সেনাদের উপর দীর্ঘক্ষণ নজরদারি করার পর হিজবুল্লাহ হামলা চালায়। সেখানে থাকা একটি মার্কাভা ট্যাঙ্ককে হামলার টার্গেট বানানো হয়। অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের হামলায় ট্যাঙ্কটি বিধ্বস্ত হয় এবং এতে আরোহী 2 সেনা নিহত ও আরেকজন গুরুতর আহত হয়। হিজবুল্লাহ জানিয়েছে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ নিয়ে যারা এই লড়াই করছে। রবিবার দিনের শেষ ভাগে হিজবুল্লাহ আরও কয়েক দফা হামলা চালিয়েছে। এসব হামলা টার্গেট ছিল আল বাগদাদি ও মায়ান ব্রাজ সেনাঘাঁটি। হামলাগুলো সরাসরি ঘাঁটিতে আঘাত হানে। এছাড়া সিবা ফার্মস এলাকায় আল রাদাব সেনাঘাঁটিতে হামলা চালানো হয়। এছাড়াও এদিন জাল আল আল্লাম এলাকায় আর্টিলারি হামলা চালায় হিজবুল্লাহ।
টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, রবিবার অন্তত 85টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলার সময় তাড়াহুড়ো করে পালাতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে আবারও লেবাননের বিভিন্ন এলাকায় বিমান ও ড্রোন হামলা শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনী, যা অঞ্চলটিতে বড় আকারের যুদ্ধের আশঙ্কা ক্রমশই বাড়িয়ে তুলছে। এদিকে হিজবুল্লাহ তাদের দুটি মিসাইল সিস্টেমের ভিডিও প্রকাশ করেছে। এই দুটি মিসাইল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। এই দুটি মিসাইল হল ফাদি-1 ও ফাদি-2। এদিন দুটি মিসাইল সিস্টেম ব্যবহার করে ইসরায়েলের রামাত ডেভিড সেনাঘাঁটি, একটি বিমানবন্দর ও হাইফা বন্দরের রাফাল মিলিটারি কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ আল মায়াদিনকে জানিয়েছে, ফাদি-1 ও ফাদি-2 দুটোই ট্যাকটিক্যাল সারফেস টু সারফেস রকেট সিস্টেম, যেগুলো সুনির্দিষ্ট টার্গেটে হামলার বদলে বড় আকারের বোমা হামলা চালাতে পারে। 2006 সালে হিজবুল্লাহ এই দুটি রকেট সিস্টেম সার্ভিসে যুক্ত করে, তবে এতদিন এগুলোর পরিচয় জানানো হয়নি। মূলত ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে অকার্যকর করে দিতে এই রকেটগুলো দিয়ে হামলা করা হয়। ফাদি-1 এর পাল্লা 70 কিলোমিটার ও ফাদি-2 এর পাল্লা 100 কিলোমিটার, যার ফলে এই দুটি রকেট সিস্টেম দিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের অনেক গভীরে হামলা চালাতে পারে। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বর হামলায় আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 41,430 ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় 96,000 ফিলিস্তিনি। বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 41,431 জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, অব্যাহত এই হামলায় আরও 95,818 জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে 40 জন নিহত এবং 58 জন আহত হয়েছেন। এখন অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস হামলা অব্যাহত রেখেছে। 2025 সালে যারা পবিত্র হজ পালনের পরিকল্পনা করছেন তাদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এতে কিছু শ্রেণীভুক্ত মানুষকে হজে না যাওয়ার অনুরোধ করেছে সৌদি সরকার। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় সারা বিশ্বের মুসলিমদের উদ্দেশ্যে বলেছে, যেসব মানুষের বয়স 65 বছর বা তারও বেশি, কঠিন রোগে আক্রান্ত, যেমন হার্ট, কিডনি, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, ডায়াবেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যান্সারে আক্রান্ত, গর্ভবতী এবং 12 বছরের কম বয়সী শিশু, তাদের এই বছর হজ ও ওমরা পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত। দেশটি বলছে, যারা স্বাস্থ্যগত ও শারীরিকভাবে সুস্থ আছেন শুধুমাত্র তারাই যেন হজে আসেন, কারণ আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে। যেহেতু হজ পালনে প্রায় 25 কিলোমিটার পথ হাঁটতে হবে, তাই সেই ধরনের শারীরিক সক্ষমতা থাকতে হবে বলে জানায় মন্ত্রণালয়। চলতি বছর হজ করতে গিয়ে প্রায় 1,300 মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের মধ্যে হেঁটে। এবছর যখন হজ অনুষ্ঠিত হয় তখন সৌদিতে অস্বাভাবিক রকম তাপমাত্রা ছিল। যেসব মানুষ অনুমতি ছাড়া হজ করতে গিয়েছিলেন তারা এই দীর্ঘ পথ হাঁটার পর বিশ্রামের জন্য কোনো জায়গা পাননি। এছাড়া পর্যাপ্ত পানিও পাননি অনেক হজযাত্রী। এতে করে খোলা ময়দানে অসুস্থ হয়ে মারা যান তারা। পরিস্থিতি এমনও হয়েছিল, লাশ রাস্তায় পড়েছিল, কিন্তু চাপের কারণে অ্যাম্বুলেন্স বা স্বাস্থ্যকর্মীরা দীর্ঘ সময় পর্যন্ত সেগুলো নিতে পারেননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশ সংক্রান্ত বিষয়াবলী নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রির বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ANI এক রিপোর্টে এমন দাবি করেছে। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাষ্ট্রের উইলমিংটনে বাইডেনের নিজ বাসভবনে শনিবার কোয়াড নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেন বলে প্রতিবেদনে জানা গেছে। উইলিয়ামটনে শনিবার যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত এই 4 দেশের জোট কোয়াডের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জো বাইডেন ও নরেন্দ্র মোদী ছাড়াও অংশ নেন কোয়াডভুক্ত অপর 2 দেশ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। একটি অবাধ, উন্মুক্ত ও অংশগ্রহণমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন কোয়াড নেতারা। বিক্রম মিশ্রির বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা ANI জানায়, কোয়াড বৈঠকেও আলোচনার অন্যতম বিষয় ছিল বাংলাদেশ পরিস্থিতি। পরে নিউ ইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ের সময় সাংবাদিকরা তার কাছ থেকে জানতে চান, কোয়াড নেতাদের আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল কিনা।
জবাবে তিনি বলেন, আলোচনায় এই অঞ্চলের নানা বিষয় এসেছে। এসব বিষয়ে কোনো একটি পক্ষ বা অন্য পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট হতে পারে, কিন্তু এই অঞ্চলের বাইরেও এগুলোর গুরুত্ব আছে এবং এই পরিপ্রেক্ষিতে অনেক পরিস্থিতি আলোচনায় এসেছে। বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় উঠে এসেছে এবং পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। গত মাসেও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোদি ও বাইডেনের মধ্যে ফোনালাপ হয়েছিল বলে উল্লেখ করেন ভারতীয় পররাষ্ট্র সচিব, যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।